হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমাদের টপিক হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া কাকে বলা হয়? যখন ব্লাড গ্লুকোজ লেস দেন 3.5 মিলিমোল পার লিটার হয় তখন তাকে বলা হয়, ব্লাড গ্লুকোজ লেভেল যখন এরকম হয় তখন তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। ইট রেজাল্টস মেইনলি ফ্রম দ্য ইনসুলিন থেরাপি। ইনসুলিন থেরাপির জন্য মেইনলি এটা হয়। কজেস কী আছে হাইপোগ্লাইসেমিয়ার কজেস? একটা হচ্ছে মিসড, ডিলে অথবা ইনঅ্যাডিকুয়েট মিল, আমি ঠিকমতো খাই নাই, গ্লুকোজ কম। আনএক্সপেক্টেড অর আনইউজুয়াল এক্সারসাইজ, বেশি এক্সারসাইজ করে ফেলছি, গ্লুকোজ কমে যাবে। এরর ইন ওরাল হাইপোগ্লাইসেমিক অর ইনসুলিন ডোজ শিডিউলস। এছাড়াও অ্যালকোহল, lipodystrophy at injection sites causing variable insulin absorption, gastroparesis during autonomic neuropathy, malabsorption like celiac disease, এছাড়াও কি আছে অ্যাডিসন ডিজিজ অ্যান্ড ব্রেস্টফেড বাই ডায়াবেটিক মাদার্স। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এনি এপিসোডস রিকোয়ারিং দ্য অ্যাসিস্ট্যান্স অফ আদার পার্সন ফর রিকভারি। ইট ইজ নোন অ্যাজ আ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। কমপ্লিকেশন কী হইতে পারে? একটা হচ্ছে ব্রেনে যখন ব্লাড গ্লুকোজ কমে যাবে সেক্ষেত্রে হচ্ছে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, যেটা এফএনডি, এটা পাওয়া যায়। এছাড়াও কনভালশন, কোমা, অকেশনালি সাডেন ডেথ অকার্স ডিউরিং স্লিপস ইন আদারওয়াইজ হেলদি ইয়াং পেশেন্ট উইথ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। এটাকে বলা হয় ডেড ইন বেড সিনড্রোমস। তো এই ধরনের একটা পেশেন্ট যদি আসে সেক্ষেত্রে আমরা ম্যানেজ কী করবো? ফার্স্ট আমরা ক্লিনিক্যাল ফিচার নিতে হবে। ক্লিনিক্যাল ফিচারে কী কী ফাইন্ডিংস আমরা এমনি পেয়ে যাবো, যেমন হচ্ছে অটোনমিক কিছু ফাইন্ডিং পাবো, যেমন সোয়েটিং, হাঙ্গার, অ্যাংজাইটি, পাউন্ডিং, হিট অ্যান্ড ট্রেমলিং। ঠিক আছে, এটা আমি কী মনে করি? SHAPT, শ্যাপ্ট দ্বারা মনে রাখতে। এসতে সোয়েটিং, এইচতে হাঙ্গার, কি এসতে সোয়েটিং, এইচতে হাঙ্গার, এতে অ্যাংজাইটি, পিতে পাউন্ডিং হার্ট অ্যান্ড টিতে ট্রেমলিং। শ্যাপ্ট দ্বারা মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিউরোলজিক্যাল অথবা নিউরোগ্লাইকোপেনিকের ক্ষেত্রে কী হতে পারে? এক্ষেত্রে আমাদের যে নেমোনিকটা আছে সেটা হচ্ছে সিড ডাইপ। ঠিক আছে, সিড ডাইপ। সিতে কি? কনফিউশন, ইরিটেবিলিটি, ড্রাউজিনেস, ডিফিকাল্টি ইন স্পিচ। তাহলে কি আছে? কনফিউশন, ইরিটেবিলিটি। ফার্স্টে কনফিউশন হবে, সেখান থেকে ইরিটেবিলিটি, এর ফলে কী হবে? ড্রাউজিনেস অ্যান্ড ডিফিকাল্টি ইন স্পিচ। এরপর আসবে অ্যাঙ্গার, ইনকোঅর্ডিনেশন অ্যান্ড পোর কনসেন্ট্রেশন। আদার্সের মধ্যে কী আছে? হেডেক, নসিয়া, টায়ার্ডনেস। আদার্সের মধ্যে কী হবে? হেডেক, নসিয়া, টায়ার্ডনেস। অর্থাৎ আমার গ্লুকোজ ফল করছে, এর ফলে আমাদের যে সিমটমগুলো দেখা যাবে। ঠিক আছে, ইনভেস্টিগেশন কী করবো? ব্লাড গ্লুকোজ দেখবো, ইউরিন অ্যানালাইসিস ফর কিটোন বডি। এরপর হচ্ছে ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট দেখবো। এরপর হচ্ছে প্লাজমা বাইকার্বনেট লেভেল দেখবো, এবিজি দেখবো টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ অ্যাসিডোসিস। তারপর হচ্ছে ইসিজি করবো ফর হাইপার ক্যালেমিয়া। এছাড়াও কিছু ইনফেকশন স্ক্রিনিংয়ের জন্য দেখতে পারি সিবিসি, সিআরপি, চেস্ট এক্সরে, ব্লাড অ্যান্ড ইউরিন কালচার্স। ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসেমিয়া কোমা, এক্ষেত্রে কী করে? ডিপেন্ড অন দ্য সিভিয়ারিটি অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া, হোয়েদার দ্য পেশেন্ট ইজ দ্য কনসিয়াস আর অ্যাবল টু সোয়ালো। যদি মাইল্ড হাইপোগ্লাইসেমি হয় সেক্ষেত্রে সেলফ ট্রিটেড হয়, যেমন ওরাল ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, যেমন গ্লুকোজ ড্রিঙ্ক অর ট্যাবলেটস অর কনফেকশনারি থেকে কিছু খেয়ে নিল, সেক্ষেত্রে হয়ে যাবে। দিস শুড বি ফলোড উইথ এ স্ন্যাক্স কন্টেইনিং কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। এরপরে যদি কারো সিভিয়ার হয় অর্থাৎ এক্সটার্নাল হেল্প রিকোয়ার্ড হয় সেক্ষেত্রে ইফ দ্য পেশেন্ট ইজ কনসিয়াস অ্যান্ড অ্যাবল টু সোয়ালো, সেক্ষেত্রে তাকে দিবে হচ্ছে গিভ ওরাল রিফাইন্ড গ্লুকোজ অ্যাজ ড্রিঙ্ক অর সুইটস লাইক 25 গ্রাম অর অ্যাপ্লাই গ্লুকোজ জেল, জ্যাম অর হানি অ্যাট দ্য বাক্কাল মিউকোস। আর পেশেন্ট যদি আনকনসিয়াস হয় সেক্ষেত্রে আমরা প্যারেন্টাল ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড। এক্ষেত্রে কী দেওয়া হয়? আইভি দেওয়া হয়। এটা কী হয়? 75 ml 20% ডেক্সট্রোজ, যেখানে মেনলি 15 গ্রামের মতো থাকে। এটা হচ্ছে ওভার 15 মিনিটস ধরে ইনফিউজ, মানে 15 মিনিটস ধরে দেওয়া হয়। গিভ 0.2 গ্রাম পার কেজি ইন চিলড্রেন, আর চিলড্রেনের ক্ষেত্রে 0.2 গ্রাম পার কেজি করে দেওয়া হয়। আর আইএম গ্লুকাগন দেওয়া হয়, এটা হচ্ছে 1 গ্রাম, আর হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে 0.5 গ্রাম, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। অ্যাডভাইস কী দিব? এডুকেশন অ্যাবাউট দ্য সিমটমস, precipitating factors and emergency management of the hypoglycemia to the patient and his relatives and friends. তাহলে পেশেন্টকে, রিলেটিভস এবং ফ্রেন্ডসকে তার হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাকে ইমার্জেন্সিটা জানাবো। ঠিক আছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সম্পর্কে জানাবো, এটার সিমটম সম্পর্কে জানাবো এবং প্রিসিপিটিং ফ্যাক্টর সম্পর্কে এডুকেশন দেবো। 2 নম্বর হচ্ছে রেগুলার মনিটর অফ দ্য ব্লাড গ্লুকোজ, তাকে রেগুলার মনিটর করতে বলবো। এছাড়াও পেশেন্ট শুড অলওয়েজ ক্যারি এ ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট লাইক গ্লুকোজ উইথ হিম। তারপরে অ্যাভয়েডেন্স অফ ডেভেলপ ইনটেক অফ ডায়েট আফটার টেকিং অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, অর্থাৎ যেন সে ডিলে না করে খাবার খাইতে। রিস্ক ফ্যাক্টর কী আছে? একটা হচ্ছে স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল, যারা অনেক বেশি ডায়েট করে তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এছাড়াও ইম্পেয়ার্ড অ্যাওয়ারনেস অফ দ্য হাইপোগ্লাইসেমিয়া, সে জানেই না তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। তারপর হচ্ছে এজ, যেমন ভেরি ইয়াং অর এল্ডারলি। তারপরে লং ডিউরেশন অফ দ্য ডায়াবেটিস, অনেকদিন ডায়াবেটিস থাকলে। এছাড়াও সি পেপটাইড নেগেটিভিটি
সিবিপি নেগেটিভিটি ইনক্লুডিং কমপ্লিট ইনসুলিন ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে হিস্টোরি অফ প্রিভিয়াস সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড রেনাল ইম্পেয়ারমেন্ট। এরপরে একটা কোশ্চেন আসতে পারে, I will treat hypoglycemic coma if I cannot differentiate it because hypoglycemic coma is more dangerous than hyperglycemic coma। ঠিক আছে, কেউ ধরো সাডেনলি মানে অজ্ঞান হয়ে গেছে, তাহলে আমি কোনটা আগে চিন্তা করবো? আমি চিন্তা করবো তার হাইপোগ্লাইসেমিক কোমা, কারণ হাইপারগ্লাইসেমিক কোমা থেকে হাইপোগ্লাইসেমিক কোমাটা মোর ডেঞ্জারাস। ঠিক আছে, বিকজ ইট কজেস ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ। তো এক্ষেত্রে if 20% or 5% dextrose is not available, then I will give NG tube and glucose or orange juice or sugar mixed with water through it। তাহলে আমি একটা NG tube দিয়ে দিব এবং হচ্ছে গ্লুকোজ, অরেঞ্জ জুস অথবা সুগার মিক্সড ওয়াটার মানে শরবত যেটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। 4 কজেস অফ ডায়াবেটিক কোমা। ডায়াবেটিক কোমার 4টা কজ কী আছে? একটা হচ্ছে ডিকেএ, 2 নম্বর হংক, 3 নম্বর ল্যাকটিক অ্যাসিডোসিস, 4 নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিক কোমা। এগুলো হচ্ছে নন ইনসুলিন মিডিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক কোমার কজ। ঠিক আছে, তারপর ডায়াবেটিক কোমার কজ কী আছে? একটা হচ্ছে এন্ডোক্রাইন কজ আছে। ঠিক আছে, এন্ডোক্রাইন কজের মধ্যে কী আছে? হাইপোগ্লাইসেমিয়াতে ডায়াবেটিক কোমাতে চলে যাবে। হাইপোগ্লাইসেমিয়া, তারপরে ডিকেএ, তারপরে এইচএইচএস। তাহলে হাইপোগ্লাইসেমিয়া, ডিকেএ, এইচএইচএস। এরপর হচ্ছে মিক্সিডেমা কোমা, থাইরোটক্সিক ক্রাইসিস, আর হচ্ছে অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। তাহলে থাইরোটক্সিক ক্রাইসিস, অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, মিক্সিডেমা কোমা, তারপর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, ডিকেএ অ্যান্ড এইচএইচএস। এক্ষেত্রে আমাদের ডায়াবেটিক কোমা হতে পারে। তাহলে ডায়াবেটিক কোমা কিছু এন্ডোক্রাইন কজ। এরপরে দেখা যাক হাইপোগ্লাইসেমিক কোমা অ্যান্ড হাইপারগ্লাইসেমিক কোমা, মানে হাইপারগ্লাইসেমিক কোমা মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস মেইনলি যেটা। এই দুটোর মধ্যে ডিফারেন্স কী কী? ফার্স্ট আমি হিস্ট্রি দেখবো। এক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়াতে কী হবে? মিসড মিল অথবা ভিগোরাস এক্সারসাইজ অথবা ইনসুলিন ওভারডোজ, সেক্ষেত্রে আমার হাইপোগ্লাইসেমিয়া হবে। আর এক্ষেত্রে কী হবে? মিসড ইনসুলিন মিসের জন্য ডিকে হবে। এছাড়াও এক্ষেত্রে কী থাকবে? সুয়েটিং অ্যান্ড বাউন্ডিং হাই ভলিউম পালস পাবো। আর এক্ষেত্রে আমি কী পাবো? এক্ষেত্রে আমি পাবো অ্যাসিটন ব্রিথ কাসমোল সাইন্স পজিটিভ। এছাড়াও ফিচার অফ শক, অ্যাবডোমিনাল পেইন, ব্লাড ভিশন অ্যান্ড ডিহাইড্রেশন। ব্লাড প্রেশার যদি দেখি এখানে নর্মাল, এখানে লো, সাথে কি থাকবে? লো ভলিউম পালস থাকবে এবং ট্যাকিকার্ডিয়া থাকবে। তাহলে পালস যেটা লো ভলিউম, এটা হাই ভলিউম ডিফারেন্স। তারপরে ট্যাকিকার্ডিয়া, যেহেতু বিপি ফল করছে তাহলে হচ্ছে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে। সিমটম অফ হাইপারগ্লাইসেমিয়াতে কী সিমটম হয়? অর্থাৎ আমার শরীরে অনেক বেশি গ্লুকোজ, সেক্ষেত্রে কী কী সিমটম হবে? 1 নম্বর হচ্ছে থ্রাস্ট, ড্রাই মাউথ, 2 নম্বর হচ্ছে পলিউরিয়া, 3 নম্বর হচ্ছে নকচুরিয়া। তাহলে পলিউরিয়া, নকচুরিয়া, টায়ার্ডনেস, ফ্যাটিক, লেথার্জি, ওয়েট লস, ব্লাড ভিশন, তারপর হচ্ছে প্রুডিটাস ভালভি ব্যালানাইটিস অর্থাৎ জেনিটাল ক্যান্ডিডিয়াসিসের জন্য হতে পারে। এছাড়া নসিয়া, হেডেক, হাইপারফেজি, অনেক বেশি খিদা লাগবে। তারপর হচ্ছে মুড চেঞ্জ, ইরিটেবিলিটি, অ্যাপ্যাথি অ্যান্ড পোর কনসেন্ট্রেশন। ব্রেনে কিছু মানে নিউরোলজিক্যাল ফাইন্ডিংস পাবো, যেমন হচ্ছে মুড চেঞ্জ, ইরিটেবিলিটি, অ্যাপ্যাথি অ্যান্ড পোর কনসেন্ট্রেশন। এরপরে দেখা যাক হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আর ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে পার্থক্যটা কী। তাহলে একটা মানুষের রেটিনোপ্যাথি হতেই পারে, সেটা হাইপারটেনশনের জন্য হয়েছে না ডায়াবেটিক্সের জন্য হয়েছে। পার্থক্যটা হচ্ছে কীভাবে দেখবো? একটা হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে কী হবে? এখানে হচ্ছে সিলভার ওয়ারিং, আর এখানে কী হবে? ডট অ্যান্ড ব্লড হেমোরেজ পাবো, আর এটা হচ্ছে সিলভার ওয়ারিং পাবো। এরপরে কী পাবো? হচ্ছে 2 নম্বর হচ্ছে আর্টারিও ভেনাস নিপিং। তাহলে দেখো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে কী পাবো? একটা হচ্ছে সিলভার ওয়ারিং, 2 নম্বর হচ্ছে আর্টারিও ভেনাস নিপিং, 3 নম্বর হচ্ছে ফ্লেম শেপ হেমোরেজ অ্যান্ড কটন উল এক্সুডেট, 4 নম্বর হচ্ছে প্যাপিলোইডিমা। আর ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে 4টা ফিচার হচ্ছে কি? ডট অ্যান্ড ব্লড হেমোরেজ, মাইক্রো অ্যানিউরিজম, হার্ড এক্সুডেট অ্যান্ড নিওভাস্কুলারাইজেশন। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, সেটা হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কী পাবো? সিলভার ওয়ারিং, আর্টারিও ভেনাস নিপিং, ফ্লেম শেপ হেমোরেজ অ্যান্ড কটনুল এক্সুডেট, সাথে প্যাপিলোইডিমা। আর এখানে ডট অ্যান্ড ব্লড হেমোরেজ, মাইক্রো অ্যানিউরিজম, হার্ড এক্সুডেট অ্যান্ড নিওভাস্কুলারাইজেশন। এরপরে দেখা যাক ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ ব্লাইন্ডনেস ইন অ্যাডাল্ট। ইট ইজ মাইক্রোভাস্কুলাচার কমপ্লিকেশন অফ লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলাইটাস। প্যাথোজেনেসিস কীভাবে হয়? ফার্স্ট হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া ইনক্রিজ রেটিনাল ব্লাড ফ্লোস অ্যান্ড মেটাবলিজম and has direct effect on retinal endothelial cells and pericyte loss which impairs vascular autoregulations. এর ফলে কী হবে? dilates capillaries but also increase production of vasoactive substance and endothelial cell proliferation resulting in capillary closures. Chronic renal hypoxia and stimulate production of growth factors including vascular endothelial growth factors. Stimulate vascular endothelial cell grow and
increase vascular permeability leading to the retinal leakage and exudation. ক্লিনিক্যাল ফিচার কি, অফথ্যালমোস্কোপিতে যদি আমি ক্লিনিক্যাল ফিচারগুলো দেখি তাহলে কী পাবো, একটা হচ্ছে মাইক্রো অ্যানিউরিজম, রেটিনাল হেমোরেজ, ডট অ্যান্ড ব্লটস হেমোরেজ, এক্সুডেশন, কটনুল স্পট, ভেনাস ডাইলেটেশন, বিটিং অ্যান্ড ইনক্রিজ টর্সিওসিটি, নিওভাস্কুলারাইজেশন, প্রি রেটিনাল হেমোরেজ, ভিট্রিয়াস হেমোরেজ অ্যান্ড ফাইব্রোসিস অ্যান্ড গ্লিওসিস। এরপরে রিস্ক ফ্যাক্টর যদি দেখি, রিস্ক ফ্যাক্টর কী কী আছে, একটা হচ্ছে লং ডিউরেশন অফ ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, অবেস, এরপর হচ্ছে পোর গ্লাইসেমিক কন্ট্রোল, নেফ্রোপ্যাথি অ্যান্ড রেনাল ডিজিজ অ্যান্ড প্রেগনেন্সি। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর রেটিনোপ্যাথি। এরপরে ট্রিটমেন্ট কীভাবে করে, ফার্স্ট হচ্ছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল, HbA1c লেস দেন 7 করতে হবে, ব্লাড প্রেশার 130/80 নিচে নামাইতে হবে, অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড ডিলে প্রোগ্রেশন অফ দ্য ডায়াবেটিক আই ডিজিজ। রেটিনাল ফটোকোয়াগুলেশন দেওয়া হয় ফর সিভিয়ার নন প্রলিফারেটিভ অ্যান্ড প্রলিফারেটিভ রেটিনোপ্যাথির ক্ষেত্রে আমরা রেটিনাল ফটোকোয়াগুলেশন দিতে পারি। এছাড়াও আর্গন লেজার ফটোকোয়াগুলেশন ফর পেইন, রেটিনাল ফটোকোয়াগুলেশন ট্রিটমেন্ট অফ ম্যাকুলার ইডিমা। এছাড়াও ভিট্রিয়েক্টমি কী করা হয়, সিলেক্টিভ কেস উইথ অ্যাডভান্সড ডায়াবেটিক আই ডিজিজ। এরপর হচ্ছে আর্লি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, এটা কী করা হয়, রুবিওসিস আইরাইডিসের ক্ষেত্রে কী করা হয়, আর্লি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। তাহলে নামগুলো কী কী আছে, একটা হচ্ছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল করতে হবে, 2 নম্বর হচ্ছে রেটিনাল ফটোকোয়াগুলেশন, 3 নম্বর আর্গন লেজার ফটোকোয়াগুলেশন, 4 নম্বর হচ্ছে ভিট্রেক্টমি, আর হচ্ছে আর্লি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। প্রিভেনশন কীভাবে করতে পারি, গ্লাইসেমিক কন্ট্রোল অ্যান্ড ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, স্ক্রিনিং করতে হবে বাই এ ডিজিটাল ইমেজিং ফটোগ্রাফিক সিস্টেম উইথ রেফারেন্স ইফ নেসেসারি to an ophthalmologist examination by slit lamp biomicroscopy. এরপরে দেখা যাক ডায়াবেটিক ফুড কি, ফুড আলসার অকার্স অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য ট্রমা ইন দ্য প্রেজেন্স অফ নিউরোপ্যাথি অর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। প্যাথোজেনেসিসটা কী হইতে পারে ডায়াবেটিক ফুডের, ইট মে ইনভলভ unperceived trauma leading to progressive destruction, increased blood flow resulting in a mismatch of bone destruction and synthesis. More recent evidence points to disordered inflammations mediated via the nuclear factors kappa B or receptor activator NF kappa B ligand অথবা rank ligand pathway. Clinical features, কিছু symptoms, কিছু structural damage. ক্লিনিক্যাল ফিচার, সিমটম কী পাওয়া যাবে, ডিউ টু নিউরোপ্যাথির জন্য কী কী পাওয়া যাবে, প্যারাস্থেশিয়া, পেইন অ্যান্ড নামনেস। তাহলে প্যারাস্থেশিয়া, পেইন, নামনেস এই সিমটমগুলো পাওয়া যাবে। স্ট্রাকচারাল কী কী ড্যামেজ দেখবো, একটা হচ্ছে আলসার, অ্যাপসিস, সেপসিস। তাহলে আলসার, সেখান থেকে অ্যাপসিস, তারপর থেকে কী হবে সেপসিস থেকে অস্টিওমাইলাইটিস, তারপর হচ্ছে ডিজিটাল গ্যাংগ্রিন, এবং শেষে কী পাবো, একটা হচ্ছে চারকোল জয়েন্ট। আর ইস্কিমিয়ার জন্য কী হবে, ইস্কিমিয়ার জন্য হবে ক্লডিকেশন অ্যান্ড রেস্ট পেইন, স্কিমের জন্য ক্লডিকেশন আর রেস্ট পেইন হবে, ঠিক আছে। আর হচ্ছে কী হবে, আলসার, সেপসিস আর গ্যাংগ্রিন, এটা হচ্ছে স্ট্রাকচারাল ড্যামেজ হবে, আলসার, সেখান থেকে সেপসিস আর হচ্ছে গ্যাংগ্রিন, সেটা হচ্ছে স্কিমিয়ার জন্য। আচ্ছা, ম্যানেজমেন্ট কীভাবে করবো, রিমুভ ক্যালাস, স্কিনটাকে রিমুভ করবো। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ইনফেকশন, অ্যাভয়েড ওয়েট বিয়ারিং, তারপর হচ্ছে এনশিওর গুড গ্লাইসেমিক কন্ট্রোল, তারপর হচ্ছে কন্ট্রোল অফ এডিমা, আন্ডারটেক অ্যানজিওগ্রাম টু অ্যাসেস দ্য feasibility of vascular reconstruction where indicated. এরপর দেখা যাক ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কজ অফ মরবিডিটি অ্যান্ড দ্য মর্টালিটি অফ and is now among the most common causes of end-stage renal failures. Pathogenesis key, the first changes are the thickening of the glomerular basement membrane and accumulation of matrix materials in the mesengium. Findings কি পাওয়া যায়, একটা হচ্ছে microalbuminuria is an important indications of risk of developing diabetic nephropathy. Reliable কি, within first 10 years in type 1 diabetes mellitus and in type 2 diabetes mellitus anytime can occur. Risk factors, একটা হচ্ছে poor glycemic control, long standing diabetics, presence of other microvascular complication, hypertension, feature family history of the diabetic nephropathy or hypertension. ম্যানেজমেন্ট কীভাবে করব, একটা হচ্ছে ইনপুট ব্লাড গ্লুকোজ কন্ট্রোল, একটা হচ্ছে metformin should be abandoned when the creatinine is higher than the 1.7 mg per dl as a risk of the lactic acidosis is increased. Then long acting sulfonylurea is replaced by the short acting agent and they are the metabolized rather than the excreted.
2 নাম্বার হচ্ছে অ্যাগ্রেসিভ রিডাকশন অফ দ্য ব্লাড প্রেশার, ইনস্টিটিউশন অফ দ্য ACEI থেরাপি অ্যান্ড রিডাকশন অফ দ্য কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর রিডাকশন। অ্যান্ড থার্ড হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি মে বি বেনিফিশিয়াল ইন ডায়াবেটিক পেশেন্ট। এবার হচ্ছে ইভ্যালুয়েশন অফ এ পেশেন্ট ইন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কীভাবে আমরা ইভ্যালুয়েশন করবো যে পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আসে নাকি। ফার্স্টে দ্য ফলোয়িং কন্ডিশন শুড বি প্রপারলি ইভ্যালুয়েটেড ইন ডায়াবেটিক পেশেন্টস whether he or she develop diabetic nephropathy। ফার্স্টে কি দেখবো, একটা হচ্ছে প্রোটিন ইউরিয়া, মেইনলি অ্যালবুমিন ইউরিয়া, তারপরে তার হাইপারটেনশন, ইডিমা, অ্যানিমিয়া, ESR, এরপর হচ্ছে ইউরিন আরএমই অ্যান্ড কালচার সেন্সিটিভিটি, ড্রপলার স্টাডি অফ দ্য রেনাল ভেসেলস অ্যান্ড রেনাল বায়োপসি। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু ফার্স্টে দেখে নিতে হবে। এরপর রিডাকশন অফ দ্য প্রগনোসিস অফ দ্য নেফ্রোপ্যাথি, কাদের নেফ্রোপ্যাথিগুলোর প্রগনোসিসটা রিডাকশন হয়, যাতে হচ্ছে অপটিমাইজেশন অফ গ্লাইসেমিক কন্ট্রোলস, তিন হচ্ছে এক্সেসিভ রিডাকশন অফ দ্য বিপি অ্যান্ড অ্যাগ্রেসিভ সিভিএস রিস্ক ফ্যাক্টর রিডাকশন। তাহলে এই তিনটা জিনিস আমাদের রিডাকশন করতে হবে। এরপর একটা কোশ্চেন দেখা যাক, 50 years old person for 12 years regularly checked and monitored by you and he and she taking insulin therapy. One day he told that he needs less dose of insulin to control diabetics. তাহলে 12 বছর ধরে একজন তোমার কাছে মনিটর করতেছে এবং সে হচ্ছে ইনসুলিন নিচ্ছে। একদিন সে বলল যে হচ্ছে তার ইনসুলিন ডোজটা কমানোর জন্য। আচ্ছা, তাহলে ফার্স্ট আমাদের কী কী অ্যাসেসমেন্ট করতে হবে, একটা হচ্ছে অ্যাজ দ্য পেশেন্ট ইজ লং টাইম ডায়াবেটিক্স অ্যান্ড নিড লেস ডোজ অফ ইনসুলিন ইজ নট এ গুড সাইন। প্রবাবলি হি ডেভেলপস CKD or renal failure, diabetic nephropathy. As a result, less insulin is excreted and more insulin is present in the blood and that's why he needs less insulin. তো যদি তার এমন হয় সেক্ষেত্রে আমি তাকে কিছু অ্যাডভাইস দেব। আই উইল অ্যাডভাইস ফর ইনভেস্টিগেশন অফ দ্য সেরাম ক্রিয়েটিনিনস অ্যান্ড ইউরিন ফর প্রোটিনস অ্যান্ড মাইক্রোঅ্যালবুমিনস। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।